সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে সোদপুর। আজকে জানুয়ারি মাসের 18 তারিখ শনিবার। আজকে আমি আপনাদের দর্শন করাবো সোদপুরের কাঠিয়া বাবার আশ্রম। সোদপুর থেকে অটো করে আমাকে যেতে হবে সুকচরে গিয়ে ওখানে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম আমি আজকে আপনাদের দর্শন করাবো। দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে। শিয়ালদা থেকে সোদপুরের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর সময় নেবে 22 মিনিট, আর মাঝখানে মাত্র 4টে স্টেশন থামবে। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সোদপুর স্টেশনে গিয়ে। ব্যারাকপুর লোকাল ঢুকছে, এই ব্যারাকপুর লোকালে করে আমাকে সোদপুর যেতে হবে। একদম ফাঁকা ট্রেন। একদম ফাঁকা ট্রেন, 22 মিনিট নেবে ওখান থেকে সোদপুর। মাত্র 22 মিনিট নিল আমার সোদপুর আসতে। এবার সোদপুর থেকে আমি বেরিয়ে অটো ধরবো, অটো ধরে সুকচরে যাব। স্টেশন থেকে বেরোচ্ছি এখন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেন, বেরিয়ে সোজা দেখবেন দুটো রাস্তা চলে গেছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। এই ডান দিকে আপনাদের রেল লাইনের পাশে যেতে হবে। শিবানী সুইটস আছে, শিবানী সুইটস এর সামনে দিয়ে আমাদের যেতে হবে। ডান দিকে ফলের দোকান সব পড়বে। এইটা হচ্ছে অটো স্ট্যান্ড, কিন্তু আজকে বলছে অটো স্ট্রাইক আছে। আজকে অটো নেই কেন? অটো কি হয়েছে? স্ট্রাইক? ও পিকনিক, পিকনিক। আজকে অটো নেই বলছে, কি পিকনিক না কি তার জন্য। দাদা আজকে অটো বন্ধ না? তা আপনাদের ওই গির্জা মোড় কিভাবে যাবো? টোটো আছে। কোন দিকটা যেতে হবে ওটা? মানে স্টেশনের সামনে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি। মানে এখান থেকে টোটোতে গেলে 30 টাকা করে নেয়? টোটোতে গেলে 30 টাকা মানে ডাইরেক্টলি। আর যদি মানে অটো করে যাই তাহলে অটো তো ডাইরেক্ট অটো আপনার ওই লন্ডি মোড়ে নামিয়ে দেবো, ওখান থেকে আপনাকে আবার হেঁটে হেঁটে যেতে হবে একটুখানি পথ। হ্যাঁ, অটো তো নেয় আপনার 10 টাকা। হ্যাঁ, আর আমরা ডাইরেক্ট মন্দিরের সামনে নামিয়ে দেবো, আমরা নেবো 30 টাকা। আর যদি নন্দী মোড়ে নামি? লন্ডি মোড়ে নামলো 30 টাকা। আচ্ছা, তাহলে 10 টাকা 30 টাকা, 20 টাকা ডিফারেন্স। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আজকে অটো বন্ধ, কাল থেকে আবার চালু। কেন আজকে অটো বন্ধ কেন? আজকে অটো বন্ধ, সব পিকনিকেই আছে। আচ্ছা আচ্ছা, আপনারা যদি বাসে আসতে চান বাসেও আসতে পারেন। বিটি রোড দিয়ে 78 বাস, 214 বাস, আপনারা ডাইরেক্টলি চলে আসতে পারবেন গির্জা মোড়ে, তাই তো? গির্জা মোড় থেকে নেবে, তারপর আবার টোটো অটো করে এই 10 টাকা ভাড়া চলে যেতে পারবেন এই কাঠিয়া বাবা আশ্রমে। আচ্ছা, এটাই হচ্ছে নন্দীর মোড়। আপনারা যদি লন্ডি মোড়। আর এই ক্লাবটার নাম হচ্ছে ইসে দেখে নিন, ওই ক্লাব সম্মিলনী ক্লাবের সামনে আপনারা যদি অটো করে আসেন এইখানে আপনাদের নামতে হবে লন্ডির মোড়ে। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে নন্দীর মোড় বলছি, এটা হচ্ছে লন্ডির মোড়। এই দেখো লন্ডির মোড় লেখা রয়েছে, লন্ড্রি মানে কাপড় জামা কাচার যে লন্ডি, সেই লন্ডির মোড়। এরপর সোজা এই গাড়ি হয়ে যাচ্ছে আমরা। এই দেখুন, এবার আমরা আপনারা যদি অটো করে আসেন ওইখানে সম্মিলনী ক্লাবের সামনে নেবে, এত দূর অব্দি কিন্তু হেঁটে যেতে হবে। যেহেতু আমি ডাইরেক্টলি টোটোতে যাচ্ছি, ওনারা একদম আশ্রমের সামনে নামিয়ে দেবে, তাই জন্য 30 টাকা নিচ্ছে। সেই গঙ্গার পাড়ে আমাকে টোটো নামিয়ে দিয়ে চলে গেল একদম কাঠিয়া বাবা আশ্রমের সামনে। ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মাঠ দেখুন, এটা হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম, আর এটা হচ্ছে গঙ্গার ঘাট, পঞ্চাননতলা ঘাট।
অপরূপ জায়গা একদম। চলুন প্রথমে মা গঙ্গাকে দর্শন করি। মা গঙ্গাকে দর্শন করে তারপর আশ্রমের ভেতর প্রবেশ করব। ডান দিকে হচ্ছে শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম, বাঁ দিকে হচ্ছে বিহারীলাল পাইনের ঠাকুর বাড়ি, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির। সুন্দর বাঁধানো ঘাট। সুন্দর সকাল সকাল মা গঙ্গাকে দর্শন করে নিলাম, আপনাদেরও দর্শন করালাম। এই মা গঙ্গাকে দর্শন করে আমি আমার কাটিয়া বাবার আশ্রমের ব্লগটা শুরু করছি। চলুন মা গঙ্গাকে দর্শন হয়ে গেল, এবার আশ্রমে প্রবেশ করি। আশ্রমে প্রবেশ করে আমি আপনাদের বিস্তারিতভাবে আশ্রম ঘোরাবো, দর্শন করাবো রাধাকৃষ্ণের মন্দির, এবং এই আশ্রমের সংক্ষেপে ইতিহাসও আপনাদের বলবো যতদূর আমি জানি। আমরা শ্রী শ্রী কাটিয়া বাবার আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। সামনে থেকে দ্বিতল গৃহের আকারে প্রবেশ পথে দুটি গেট, একটি বড় গাড়ি প্রবেশের জন্য ও পাশে ছোট গেট দর্শনার্থীদের প্রবেশের জন্য। বড় গেট বন্ধ আছে, আমি ছোট গেট দিয়ে আশ্রমে প্রবেশ করছি। আশ্রমে প্রবেশ করে সামনে সিমেন্ট ঢালাই আশ্রম প্রাঙ্গণ, চারিধারেই দ্বিতল গৃহে পরিবেষ্টিত প্রবেশ পথের আশ্রম চাতাল। আশ্রম প্রবেশ করেই বাম দিকে দোতলা বাড়ি, যা আশ্রমের বাসুদেব কার্যালয়। আশ্রমের প্রবেশ করে ডান দিকে দোতলা বাড়ি, ওপরে সাধু নিবাস আর নিচের তলায় আশ্রমের কার্যালয়, যা এখন বন্ধ আছে। জানতে পারলাম সকাল 10টার পর খুলবে। এই কার্যালয় থেকে দুপুরে ভোগ প্রসাদের কুপন পাওয়া যাবে। আশ্রমে প্রবেশ করি মা গঙ্গার শীতল হাওয়া, চারিধারে সবুজ বৃক্ষের ছাওয়া আর নিস্তব্ধ আশ্রমের পরিবেশ, যা আমার মনকে এক অন্য অনুভূতি এনে দিল। আশ্রমে প্রবেশের আগে ও আশ্রমে প্রবেশের পর মনের অনুভূতি সম্পূর্ণ আলাদা। আশ্রমের ডান দিকে একটি সিঁড়ি উঠে গেছে ওপরে মন্দিরে যাওয়ার জন্য। এই আশ্রমের মূল রাধাকৃষ্ণের মন্দির ও আশ্রম প্রতিষ্ঠাতার গৃহ দোতলায় অবস্থিত। এখন সময় 9টা, এক্ষুনি আরতি শুরু হবে সকালে। চলুন আগে মন্দিরটা দর্শন করে নিই। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় বিশাল নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে নির্বাক বৈষ্ণব চতুর্থ সম্প্রদায়ের 56 জন গুরু পরম্পরা ও মহাপুরুষদের ছবি সযত্নে টাঙানো আছে। মন্দিরের গর্ভগৃহ বন্ধ, তাই আমি আপনাদের এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ধনঞ্জয় দাসজি কাটিয়া বাবার জীবনের কিছু তথ্য জানাই, যা জানলে এই আশ্রম দর্শন আপনাদের আরো ভালো লাগবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম ভোড়া। এই গ্রামে 1308 বঙ্গাব্দে 30শে কার্তিক শুক্লা পঞ্চমী শুভ মুহূর্তে পিতা পূর্ণচন্দ্র চক্রবর্তী ও মাতা ক্ষুদমণি দেবীর কোলে জন্মগ্রহণ করেন তাদের চতুর্থ পুত্র শ্রী ধীরেন্দ্রমোহন। এই ধীরেন্দ্রমোহন চক্রবর্তী পরবর্তীকালে নিম্বার্ক সম্প্রদায়ের 56তম আচার্য অনন্তশ্রী বিভূষিত ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মহারাজ রূপে আপন মহিমা প্রকাশ করেন। মাত্র 5 বছর বয়সে ধীরেন্দ্রমোহনের হাতে কড়ি হয় রাধা মাধবজির মন্দিরের বারান্দায়। পরবর্তীকালে সংস্কৃতিতে অধ্যয়ন করে মেদিনীপুর কেন্দ্র থেকে উচ্চস্থান অধিকার করেন ও মেদিনীপুর থেকে নবদ্বীপে চলে আসেন। নবদ্বীপে তিনি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শৌচান্তে গঙ্গা স্নান করে সদ্গুরু লাভের জন্য গঙ্গা দেবীর কাছে কাতরভাবে প্রার্থনা করতেন এবং 2 বেলা গীতা পাঠ ও বাগদেবীর আরাধনা করার পর শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানাতেন
ভগবান যেন তার নিকট সদ্গুরু রূপে অবতীর্ণ হন। নবদ্বীপে থাকাকালীন তিনি তার এক ধর্মবন্ধুর কাছে ব্রজবিদেহী মহন্ত ও বৈষ্ণব চতুর্সম্প্রদায়ের শ্রী মহন্ত শ্রী 108 স্বামী সন্তদাস কাটিয়া বাবাজির নাম শোনেন। সন্ন্যাস গ্রহণের তীব্র আকর্ষণে ধীরেন্দ্রমোহন নবদ্বীপ থেকে বৃন্দাবনে নিম্বার্ক আশ্রমে চলে আসেন ও শ্রী 108 স্বামী সন্তদাস কাটিয়া বাবাজির কাছে সন্ন্যাস গ্রহণ ও নৈষ্ঠিক ব্রহ্মচারী রূপে দীক্ষিত হন। কিছুকাল পরে তার গুরুদেব বৃন্দাবনের নিম্বার্ক আশ্রমের শ্রী মহন্ত পদে তাকে অভিষিক্ত করেন। পরবর্তীকালে হরিদ্বারের পূর্ণ কুম্ভ মেলায় বৈষ্ণব চতুর্সম্প্রদায়ের প্রধান প্রধান মহন্তরা মিলিত হয়ে তাকে বৈষ্ণব চতুর্সম্প্রদায়ের শ্রী মহন্ত ও ব্রজবিদেহী মহন্ত পদে অভিষিক্ত করেন। এরপরে তার জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আসা সত্ত্বেও তিনি তার সকল দায়িত্বভার সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করতে থাকেন। পরবর্তীকালে বৃন্দাবনে বাস করার সংকল্প নিয়ে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ গুরুকুল রোডে জমি ক্রয় করে কাঠিয়া বাবাকা স্থান নামে ছোট্ট একটি আশ্রম নির্মাণ করে যুগল বিগ্রহ এনে তার গুরুদেবের জন্মতিথিতে মন্দিরে প্রতিষ্ঠা করেন। শ্রী ধনঞ্জয় দাসজি মহারাজকে তার গুরুদেব শাস্ত্রবিদ হওয়ার আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদকে সত্য করে শ্রী ধনঞ্জয় দাসজি মহারাজ শাস্ত্রগ্রন্থ প্রণয়ন ও প্রকাশনের জন্য কলকাতার শহরতলিতে গঙ্গার তীরে থাকার ইচ্ছা প্রকাশ করেন এবং তার ইচ্ছা অনুসারে বহু অনুসন্ধানের পরে সুকচরে গঙ্গার তীরে বাড়ি সমেত জমি ক্রয় করে 1964 বঙ্গাব্দে কাঠিয়া বাবার আশ্রম এই নামে আশ্রম প্রতিষ্ঠা করেন ও সেখানে অবস্থান করে শাস্ত্র প্রচার ও প্রণয়ন কার্যে আত্মনিয়োগ করেন। এক দিদিকে জিজ্ঞেস করলাম 9:30 থেকে 10টার ভেতর আরতি শুরু হবে সকালের। তো এখন সকাল 9টা বাজে। আমি একটু চারিধারটা ঘুরে নিই, ঘুরে এসে 9:30 নাগাদ ওপরে আবার মন্দিরের গর্ভগৃহের সামনে চলে আসবো। আপনাদের যদি পারি সুযোগ হয় তাহলে আরতিটা একবার দেখানোর চেষ্টা করব। গঙ্গার তীরে আশ্রমে প্রবেশের বাম দিকে একটি ঘেরা জায়গায় চারিধার সবুজ গাছ দিয়ে পরিবেষ্টিত এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাসজি কাটিয়া বাবার স্মৃতি সমাধি মন্দির। এই আশ্রমেই 27 বৈশাখ 1390 বঙ্গাব্দে কৃষ্ণ চতুর্দশী তিথিতে অগণিত ভক্তদের চোখের জলে ভাসিয়ে শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজি মহারাজ আনন্দলোকে পাড়ি দিয়েছেন। স্মৃতি সমাধি মন্দিরের পাশে অগণিত তুলসী গাছের মাঝে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশে একটু এগোলেই বাম দিকে আশ্রমের নিজস্ব গঙ্গার ঘাট। মা গঙ্গার দিকে মুখ করে গঙ্গার ঘাটে দুটি মন্দির অধিষ্ঠিত, একটি শিব মন্দির ও অপরটি তুলসী মন্দির। এই কাঠিয়া বাবার আশ্রমের যে দায়িত্বে আছেন শ্রীমন্ত বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা মহারাজ, উনি আজকে নেই, উনি কুম্ভ মেলায় গেছেন। তো আরো 4-5 দিন পরে আসবেন, তাই ওনার সঙ্গে আর দেখা করা হলো না আজকে। আমার খুব ইচ্ছে ছিল ওনার সঙ্গে দেখা করার। চলুন আপনাদের প্রথমে যজ্ঞশালা আর গোশালাটা দর্শন করিয়ে আনি, কেননা 9:30টার সময় আবার আরতি শুরু হয়ে যাবে, তার আগে আমি দর্শনটা করিয়ে নিই। গঙ্গার তীরে শান্ত নিরিবিলি পরিবেশের ভেতর এই আশ্রমটা খুব ভালো লাগছে। কিন্তু আমার আশ্রমের বিশাল প্রাঙ্গণের একপাশে চারিধার দিয়ে ঘেরা মাঝে অপূর্ব যজ্ঞগৃহ। এই যজ্ঞগৃহে আশ্রমের সব প্রকার অনুষ্ঠানে নিষ্ঠার সাথে হোমযজ্ঞ পূজা অর্চনা পালিত হয়। যজ্ঞগৃহের পাশে এই আশ্রমে বিশাল গোশালা। এখন এই আশ্রমে প্রায় 60টি গোমাতা খুব যত্ন ও নিষ্ঠা সহকারে লালন পালন করা হয়। চলুন একবার গোশালাটা দর্শন করে আসি। কথিত আছে যে আশ্রমে গোশালা আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন।
অপূর্ব গোশালা, কি সুন্দরভাবে গোমাতাদের পরিচর্যা করছেন এনারা, এটাই দরকার অ্যাকচুয়ালি। এত সুন্দর পরিচর্যা করছেন গোমাতাদের যে কল্পনারও অতীত। সামনে যে বিল্ডিংটি দেখছেন 2024-এর শেষের দিকে এই আশ্রমে, এই বিল্ডিং এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চালু হয়েছে। আচ্ছা, এখানে আইটিআই হয়েছে একটা নতুন শুনলাম। এটা নতুন না। আচ্ছা আপনি যেটা নতুন বলছেন এর বয়স প্রায় 3-4 মাস তো হয়েই গেল। আচ্ছা। তো এইখানে যে ইনস্টিটিউটটা চলছে, এটা আমরা এই ইনস্টিটিউটের থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রোভাইড করি আফটার কমপ্লিশন অফ দি কোর্স। আচ্ছা। এখানে এখন মোটামুটি আমাদের 5টা কোর্স চালু আছে। একটা আপনার ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফিজিওথেরাপি, কম্পিউটার অ্যান্ড এসি অ্যান্ড রেফ্রিজারেশন। এখানে ভর্তি হতে গেলে আপনাদের কিরকম সিস্টেমটা কি একটুখানি? এখানে সিস্টেম হলো, আপনাকে যে ভর্তি হবে তাকে এখানে এসে আমার এখান থেকে কথাবার্তা বলে ফর্ম নিয়ে যাবে, বা ফর্ম ফিল আপ করে এখানে যা রিকুইজিট মানি আছে সেটা জমা করবে। সেটা জমা করার পর এখানে আমাদের ভর্তি হয়। এবং এই যে আমাদের এখানকার রেটটা আমরা খুবই কমিয়ে দিয়েছি, কেননা এখানে যেহেতু ছাত্র সংখ্যা খুব কম হচ্ছে, এই কারণে আমরা যে মানে এনসিভিআরটি যা রেট আছে তার তুলনায় আমাদের রেটটা মোটামুটি 6 থেকে 36% কম। এই যে আমরা রিডাকশন করেছি, উদ্দেশ্য একমাত্র যে আমাদের এখানে ছাত্র আসুক। যেহেতু আজ এটা নতুন, মানে আস্তে আস্তে তো লোক জানে না, এই আমার এই ভিডিওর মাধ্যমে কিছু জানতে পারবে। তো আমাদের এখানে মোটামুটি ধরুন যে কোর্সটা আপনার 12 মাসের, আমরা সেটা এখন যদি কেউ ভর্তি হয় সেটা মানে মোটামুটি 18 মাস টাইম পাচ্ছে। জানুয়ারিতে ভর্তি হলে মানে জুন থেকে সেশন শুরু, তাহলে এই 6 মাস যে টাইমটা, এই টাইমটা এক্সট্রা যেটা হচ্ছে, এই টাইমটা আমরা পড়াবো। তাহলে 12 মাসের কোর্সটা 18 মাস ধরে পড়াবো। আচ্ছা, পড়ালে কি হবে, ছেলেদের মধ্যে যেটা রিপিটেশন, যেটা আপনার কি বলবো, যা মানে তার মাথার মধ্যে পড়াশোনাটাকে ঢুকিয়ে দেওয়ার যে সময়ের প্রয়োজন, যে 12 মাসের যে কোর্সটা আছে সেই কোর্সটা যদি 18 মাসে কমপ্লিট করি তাহলে কি হবে, তাহলে ছেলেদের ভালো করে বুঝতে পারবে, শিখতে পারবে। এই উদ্দেশ্যে আমরা এটা করেছি। তার সার্টিফিকেটটা গভর্নমেন্টের অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ সার্টিফিকেট, ঠিক আছে। এনসিভিআরটি বলা হয়। আচ্ছা। এনসিভিআরটি অ্যাপ্রুভ সার্টিফিকেট আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় পাস করার পর, মানে আইটিআই সার্টিফিকেট, আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো এখানে মোটামুটি যা এখন যেটা চলছে আপনার, যে পড়াশোনাটা করানো হয়, যেহেতু ছাত্র সংখ্যা কম, তাহলে পড়াশোনার সিস্টেমটা আপনার এইরকম যে একটা দুটো স্টুডেন্টের পিছনে মোটামুটি একটা টিচার, মানে প্রাইভেট টিউশন পড়তে গেলে যা হয় তার চেয়েও ফেসিলিটিটা বেশি থাকে। এবং এখানকার যে পড়াশুনো সেটা খালি বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ নয়। এটাতে আপনার যারা পড়াশুনো করে তাদের হাতে নাতে, যেখানে অন দি জব ট্রেনিং দেওয়া হয়। মনে করুন কোথাও কোনো কাজ হচ্ছে এই স্টিমের, মনে করুন কোথাও জায়গা ইলেকট্রিক্যালের কাজ হচ্ছে, আমার এখানে স্টুডেন্টরা তার সাথে গিয়ে সেখানে গিয়ে কাজ করে, আমরা সাথে থাকি, থেকে তাদের ট্রেনিং করা হয়। এইভাবে আমাদের ট্রেনিং ব্যাপারটা আমরা এইভাবে চালু রেখেছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আশ্রমের আইটিআই কলেজ বিল্ডিং এর পাশে গঙ্গার ধারে এই আশ্রমের সুন্দর একটি ছোট বাগান, অনেক সবজি চাষ হয়ে রয়েছে। বাগানের মাঝে এই আশ্রমের নিজস্ব দ্বিতীয় গঙ্গার ঘাট, ঘাটের দুই পাশে দুটি মন্দির। বাম দিকের মন্দিরে মা গঙ্গা, সরস্বতী ও যমুনা বিরাজ করছেন। অপর মন্দিরে ভগবান বজরংবলী, পাশে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। পাশে মা দুর্গার ছোট মূর্তি ও আরো দুটি ছোট বিগ্রহ রাখা আছে। এই আশ্রমের এটি দ্বিতীয় ঘাট। মহিলা ও পুরুষদের জন্য শৌচালয় বা টয়লেটের ব্যবস্থা আছে। দূর থেকে দর্শনার্থীরা এলে বাথরুমের কোনো অসুবিধা হবে না।
সকাল 9:30 বাজে মূল গর্ভগৃহ খুলে যাবে ও সিঙ্গার আরতি এক্ষুনি শুরু হবে। মূল গর্ভগৃহের শ্বেতপাথরের বেদির প্রথম ধাপে অধিষ্ঠিত এই আশ্রমের গুরু পরম্পরা 3 মহারাজের মূর্তি। মধ্যিখানে রয়েছেন এই সুকচর কাটিয়া বাবা আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজি মহারাজ, আর তার দুই পাশে পরম গুরু শ্রী 108 স্বামী রামদাস কাটিয়া বাবার ও শ্রী 108 স্বামী সন্তদাস কাটিয়ার বাবার মর্মর মূর্তি অধিষ্ঠিত। উপরের বেদিতে কাঠের কারুকার্য খচিত সিংহাসনে বিরাজ করছেন অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ। भगवान जी की, श्री शनकादि भगवान जी की, श्री नारद भगवान जी की, श्री मार्क भगवान जी की। এই আশ্রমে মোট 21 জন সাধু ও অনেক সেবায়েত ঠাকুরের সেবায় নিযুক্ত আছেন। তবে প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য সব সাধুজন কুম্ভ মেলায় চলে গেছেন, তাই আরতির সময় অনেক কম সেবায়েত আছেন। আরতি সম্পূর্ণ হওয়ার পর আমার পরম সৌভাগ্য এই আশ্রমের সেবায়েতদের সাথে গর্ভগৃহ প্রদক্ষিণ করতে পারছি। সর্বশেষে আশ্রমে সেবায়েতদের সাথে পবিত্র গর্ভগৃহ 3 বার প্রদক্ষিণ করার পর ভগবান ও গুরু মহারাজদের প্রতি ভক্তি নিবেদন করলেন সব সেবায়েত ও দর্শনার্থীগণ। আরতির পরে আমাকে প্রসাদ দিলেন, সেই প্রসাদটা আমি এবার গ্রহণ করি। এখন ফল প্রসাদ মিষ্টি আছে। প্রসাদ গ্রহণ করার পরে আমি অফিস রুমে যাব। অফিস রুমে গিয়ে আপনাদের জানাবো এই আশ্রমে এলে দুপুরে কিভাবে আপনারা প্রসাদ পাবেন, দুপুরের যে অন্নপ্রসাদ সেই অন্নপ্রসাদটা কিভাবে পাবেন সেইটার বিস্তারিতভাবে আমি ইনফরমেশন আপনাদের দেবো, যাতে আপনারা এখানে এলে দুপুরবেলার প্রসাদ গ্রহণ করতে পারেন। আর আমি যেহেতু আমার একটু শারীরিক প্রবলেম চলছে, ডাক্তার আমাকে 3-4 মাস এখন বাইরের খাবার খেতে মানা করে দিয়েছে, মানে বাইরের যে তেল ঝাল ঘি মশলার খাবার, তাই জন্য আমি মন্দির বা আশ্রমে প্রসাদ গ্রহণ করছি না, দুপুরের যে অন্নপ্রসাদ গ্রহণ করছি না, খালি ফল প্রসাদ নিচ্ছি। তো তাই জন্য আপনাদের আমি হয়তো দুপুরের অন্নপ্রসাদটা দেখাতে পারবো না, কিন্তু কিভাবে আপনারা এই অন্নপ্রসাদ পাবেন সেইটা আমি আপনাদের ডিটেল ইনফরমেশন জানিয়ে দেবো। 3-4 মাস আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেশন করুন, দুপুরবেলার প্রসাদটা আমি ডিটেলসে দেখাতে পাচ্ছি না বলে। তাহলে আমি প্রসাদটা গ্রহণ করে নিই, প্রসাদ গ্রহণ করে তারপর আমি অফিস রুমে গিয়ে আপনাদের জানাবো সব ডিটেলস, এই আশ্রমের ব্যাপারে আমি জানাবো। ঠাকুরের সিঙ্গার আরতির পর আশ্রমের কার্যালয় খুলে গেছে। চলুন
এই কার্যালয়ে গিয়ে আমি আপনাদের আশ্রমের সময়সূচি, ভোগ প্রসাদের কুপন কিভাবে পাবেন সব জানার চেষ্টা করি। এই আশ্রমে কটা থেকে কটা অবধি দর্শনার্থীরা এসে দর্শন করতে পারে মন্দিরে? 9:30 থেকে 12টা পর্যন্ত, আবার 4টের পর থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে শুনেছি মানে অতিথিশালাও আছে। অতিথিশালা আছে। অতিথিশালা থাকতে গেলে গুরুদেব থাকাকালীন ওনার পারমিশন দরকার। মানে ধরুন কেউ দূর থেকে আসবেন, তো ওনারা তো তাহলে কিভাবে যোগাযোগ করবেন? আগে টেলিফোনের মাধ্যমে? হ্যাঁ, টেলিফোন। টেলিফোনের নাম্বার কিছু আপনাদের আছে কি? টেলিফোন নাম্বার বলতে ওই মধুমঙ্গলাজি আছেন ওখানে, ওনার সাথে কথা বলে আসতে পারেন। আচ্ছা। আর তামিল গুরুদেবের সাথে যদি যোগাযোগ থাকে, গুরুদেবের কাছে যারা থাকে তাদের কাছে ফোন করলে তারা বলে দেবে। তামিল অফিসেতেও ফোন করা যেতে পারে। আর এখানে ওই দুপুরের প্রসাদের ব্যাপারে, অন্ন প্রসাদ যেটা 11টার মধ্যে এসে কুপন কাটতে হবে। কুপনটাই নয় আর কি, মানে রাধারানী সেবাতে দিতে হবে। এখানে কুপন বলে কিছু হয় না। সে তো নিশ্চয়ই। রাধারানী সেবাতে একটা ন্যূনতম 50 টাকা, আর ভান্ডারের দিন 100 টাকা। মানে ভান্ডারা বলতে যেদিনে বিশেষ আয়োজন হয়। আচ্ছা আচ্ছা। সেদিনে পোলাও, মিষ্টি, পায়েস সবই থাকে। ওটা কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, ওগুলো নির্দিষ্ট কোনো সময় না। ওগুলো যদি কেউ দেয় ভান্ডারা, আচ্ছা, ভান্ডার কিছুটা খরচা দিল, তার সাথে আশ্রমের খরচা দিল, ওটা পায়। এমনি মাসে 2-1টা হয়ে যায়? 2টা, 3টে, 4টা মাসে যেমন। তার মানে আজকে যদি ধরুন প্রসাদ কেউ নিতে চায় 11টার ভেতরে আসতে হবে। টেলিফোনের মাধ্যমে কোনো প্রসাদের কিছু বলা হয়? তাছাড়াও যদি ধরুন 12:30টার মধ্যে কেউ এসে জুটে, প্রসাদ পাইয়ে দিই। মানে 2-1জন পাওয়া যায়। হঠাৎ যদি 10 জন এসে যেত তখন তো অসুবিধা হয়ে যায় না। তখন আমাদেরকে আগে থেকে জানিয়ে দিতে যে আমরা এরকম 10 জন যাবো, অসুবিধা করে। তাহলে স্কুল আছে, ডাক্তারি পরিষেবা। আচ্ছা, স্কুলে আমি গিয়েছিলাম, ওটা বন্ধ আছে দেখলাম শনিবার। ওটা কি ক্লাস নার্সারি থেকে 5 পর্যন্ত, কিন্তু ওটা হাই স্কুল হওয়ার পরিকল্পনা চলছে। এখানটা হবে না, ওটা আর একটু দূরে। আচ্ছা, ওখানে কাজ শুরু হয়ে গেছে। এই স্কুলটা সিবিএসসির আন্ডারে না? মানে সিবিএস যে হাই স্কুলটা হবে সেটা সিবিএসসির আন্ডারে হবে। আর দাতব্য চিকিৎসালয় ওইখানেই না? হ্যাঁ। আর যেটা অতিথিশালা বলছেন, অতিথি ভবন যেটা, সেটা ওরই 3তলা 4তলা। 3তলা 4তলা। নিচতলাটাতে হচ্ছে। মানে আপনাদের কোনো অনলাইনে ব্যাপার নেই যে অনলাইনের মাধ্যমে কিছু অ্যাপ্লাই করার? একমাত্র যিনি এখানকার আশ্রমের মহন্ত আছেন, ওনার সঙ্গে কথা বলে উনি যদি মনে করেন তাহলেই। ওনার শিষ্যরা এলে তাদের থাকার জায়গা হয়ে যায়। শিষ্য না হয় তখন ওনার একটা পারমিশন দরকার। তারপর এখানে আধার কার্ড জমা দিয়ে, মানে আধার কার্ডটা মাস্ট। আর এখানে থাকতে গেলে কি এমনি একা আসলে হবে না? মানে না, ধরুন আমি একা এলাম, আমি এরকম থাকার ব্যবস্থা যদি হয়ে যাবে। আচ্ছা, কোনো মহিলা যদি একা আসে তার কোনো থাকার ব্যবস্থা। ধন্যবাদ। মহিলা এলাম তো দুজন থাকবে, মানে একা কাউকে থাকবে, কিন্তু জেন্টস একা থাকে। অনেক ধন্যবাদ। সে তো নিশ্চয়ই, কেন মঠ মন্দির আশ্রম দানের ওপরই তো চলে। দান ছাড়া কোথা থেকে? সাধু থাকেন, এখন তো কম বলতে গেছেন। হ্যাঁ, সাধু সংখ্যা কম, এখানে 21 জন সাধু থাকেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে আসবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আমি আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।